হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, পর্যায় সারণী ও মৌলেদের ধর্মের পর্যায়বৃত্ততা। আগের দিন আমরা অজৈব রসায়ন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা কি করব, পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল শুরু করব এবং পিরিয়ডিক টেবিল থেকে এমসিকিউ তে টোটাল কটা কোশ্চেন আছে? একটা 1 নম্বরের, এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন কটা আসে? 1 নম্বরের দুটো আসে এবং একটা 3 নম্বরের আসে। ওকে, আমরা যেটা অজৈব রসায়নে করেছিলাম, প্রথমে এমসিকিউ করেছিলাম, তারপরে অতি সংক্ষিপ্ত করেছিলাম এবং তারপরে সংক্ষিপ্ত করেছিলাম। কিন্তু এবার থেকে পরবর্তী যে চ্যাপ্টার গুলো হবে সেটা উল্টো করব। প্রথমে আমরা সংক্ষিপ্ত করব, তারপরে অতি সংক্ষিপ্ত করব, তারপরে এমসিকিউ করব। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করলে কি হবে, এই যে বড় কোশ্চেন যখন আমরা করব তার মধ্যে কিন্তু অনেক ছোটখাটো কোশ্চেন গুলো আমরা এখানে কভার হয়ে যাবে। এমসিকিউ যেগুলো আছে, যেগুলো অতি সংক্ষিপ্তর মধ্যে বা এমসিকিউর মধ্যে পড়বে, সেগুলো আমাদের অনেকগুলা কমপ্লিট হয়ে যাবে কনসেপচুয়ালি। তার জন্য আমি ভেবেছি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা আগে করব। আমরা তাহলে আজকে কি শুরু করব? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেগুলোর মান হচ্ছে 3। এটা তাহলে কত হবে? 3 হবে। ওকে, মান হবে 3। চলো আমরা চলে যাই আমাদের প্রথম কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1 এ কি আছে আমরা দেখি। কোশ্চেন নাম্বার 1 বলছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো, এবং এর সাথে কি আছে? শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 3 থেকে 17 পর্যন্ত পর্যায় পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। পারমাণবিক ব্যাসার্ধ মানে পরমাণুর আকার সম্বন্ধেও বলা হচ্ছে, একই ব্যাপার। তাহলে আমরা প্রথমে কি করবো? আধুনিক পর্যায় সূত্রটা এখানে লিখবো। তাহলে আধুনিক পর্যায় সূত্র মানে যেটা সংশোধিত পর্যায় সূত্র, যেটা প্রথমে মেন্ডেলিভ দিয়েছিল পারমাণবিক গুরুত্ব, সেটা নয়। তারপরে যেটা মোজলে যে সিদ্ধান্ত বলেছিল কি পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক সংখ্যায় হচ্ছে মৌলের কি মূলগত বা মূলগত ধর্ম, মূলগত ধর্ম। ওকে, এরপরে মেন্ডেলিভের যে সংশোধিত পর্যায় সূত্র বা সেটাকে আমরা আধুনিক পর্যায় সূত্র বা দীর্ঘ পর্যায় সূত্র বলে থাকি। সেখানে কি বলছে? সেখানে বলছে বিভিন্ন বিভিন্ন মৌলের বিভিন্ন মৌলের ভৌত ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির মৌলগুলির কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কি হয়? পুনরাবৃত হয়, পর্যায়ক্রমে পুনরাবৃত হয়। তাহলে মেন আমাদের হচ্ছে কি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আগে যখন ছিল সেটা ছিল পারমাণবিক গুরুত্ব, এখন যেটা হলো কি পারমাণবিক সংখ্যা এবং কি বা পরমাণু ক্রমাঙ্ক। ওকে, তোমার জন্য এটা খুব ভালোভাবে জিনিসটা মনে থাকে, বাকিগুলো সব সেম, বাকি সব কনটেক্সট সেম থাকবে। ওকে, 1 নম্বর কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন অ্যাড হয়ে আছে, দেখো। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 3 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা দেখো। আমরা যখন পিরিয়ডিক টেবিলটাকে দেখি, পিরিয়ডিক টেবিলটা কি থাকে, কিরকম ভাবে থাকে আমরা দেখেছি। এইখানে গ্রুপ শ্রেণী অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 থাকে। ওকে, তারপরে এইখানে এখানে টোটাল কটা মৌল থাকে? এইখানে টোটাল আরো এই যে এই মৌলগুলো, এখানে হাইড্রোজেন থাকে, এখানে লিথিয়াম থাকে, এখানে বেরিলিয়াম থাকে। এরপরে এই যে পর্যায় 2 এবং পর্যায় 3, পর্যায় 3 এবং পর্যায় 2 এর, পর্যায় 2 এবং পর্যায় 3 এর এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি কোনো মৌল থাকে না, কোনো মৌল থাকে না এইখানে। আবার কত থেকে থাকে? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অবধি আবার থাকে। ওকে, আমরা এটা দেখে থাকি। তাহলে গ্রুপ এটা কত? এটা গ্রুপ হচ্ছে 13, এটা 14, 15, 16, 17, 18। ওকে, 15, 16, 17, এটা 18। এবার দেখো
তাহলে এখানে কি থাকবে, এটা এটা হচ্ছে পর্যায় 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, তাহলে আমরা দেখেছি কি যে গ্রুপের গ্রুপ 3 এবং গ্রুপ 12, এই যে গ্রুপ 3 এবং গ্রুপ 12 এই যে জায়গাটায় পিরিয়ড 1 নম্বর পিরিয়ড, 2 নম্বর পিরিয়ড এবং 3 নম্বর পিরিয়ডের গ্রুপ 3 এবং গ্রুপ 12 এর মধ্যে কোনো মৌল থাকে না। তার জন্য আমাদের বলেছে কি, দেখো গ্রুপ 1 এর কোথা থেকে বলেছে, গ্রুপ 1 এর এখান থেকে শুরু করে গ্রুপ 17 মানে এত দূর অবধি যদি আমরা এটা পুরোপুরি লিখি, লিথিয়াম, বেরিলিয়াম, এটা বোরন, তারপরে কার্বন, তারপরে হচ্ছে কার্বনের পর কি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং তারপরে হচ্ছে কি নিয়ন। আর এইখানে এই প্রথম যে পর্যায় সেখানে এখানে কে থাকে, হিলিয়াম থাকে। তাহলে আমরা যদি এইভাবে এই জিনিসটাকে লিখি তাহলে কি হচ্ছে, দেখো এইখান থেকে এত দূর, তাহলে কটা লিথিয়াম থেকে যদি উদাহরণ হিসেবে দেখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তাহলে আমাদের বলেছে 17 নম্বর অবধি। ওকে, তাহলে গ্রুপ 1 থেকে 17 নম্বর আমরা দেখবো যে পর্যায় 1, 2 আর 3 এর কি 3 নম্বর এবং 12 নম্বর গ্রুপ, 3 থেকে 12 নম্বর গ্রুপ অবধি কোনো মৌল নেই। এবার ইন জেনারেল সাধারণত কি হয়, সাধারণত যখন পর্যায় বরাবর, এটা যদি আমরা পর্যায় দিই, যে কোনো পর্যায়, যে কোনো পর্যায় গ্রুপ, পর্যায় 1 থেকে পর্যায় কত 7 পর্যন্ত যে কোনো পর্যায়ের কি হয়, যখন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যায় তখন পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, কমে, পারমাণবিক ব্যাসার্ধ কমে। এটা আমরা পারমাণবিক ব্যাসার্ধ ট্রেন দেখাচ্ছি, পারমাণবিক ব্যাসার্ধ। আর ওপর থেকে যদি নিচে গ্রুপ বরাবর যে কোনো নির্দিষ্ট গ্রুপ, ধরো এই গ্রুপটা হতে পারে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, যে কোনো গ্রুপের ওপর থেকে যত নিচে নামবো তত কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে বাড়বে। এক দু জায়গায় ব্যতিক্রম আছে, তাছাড়া অলমোস্ট সব জায়গায় সেম, এক দু জায়গায় ব্যতিক্রম আছে। ওকে, ব্যতিক্রমটা তোমাদের সিলেবাসে নেই, ক্লাস 10 এর সিলেবাসে ব্যতিক্রম নেই তোমাদের, তাছাড়া বাকি যেগুলো আছে সবই এইরকম ভাবে হবে। তার জন্য বললাম ইন জেনারেল, অর্থাৎ সাধারণত এরকম হয়ে থাকে, এক দু জায়গায় ব্যতিক্রম আছে, সেটা তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে নেই। তাহলে আমরা কি দেখবো, এইটা কেন হচ্ছে, এই যে বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর কমছে, এটা কেন হচ্ছে আমরা দেখবো। আগে আমরা জিনিসটা বুঝি, তারপরে কেন হচ্ছে সেটা লিখবো আমরা। কেন হচ্ছে দেখো, আমি একটা উদাহরণ, ধরো পিরিয়ড আমরা পর্যায় কত নিচ্ছি, পর্যায় 2 নম্বর, সেকেন্ড পিরিয়ড নিচ্ছি, সেকেন্ড পিরিয়ডে কে কে আছে আমরা দেখবো। সেকেন্ড পিরিয়ডে আছে লিথিয়াম, তারপরে কে আছে, লিথিয়ামের পর কে আছে বলো, বেরিলিয়াম, তারপরে কে আছে বোরন, তারপরে কে আছে কার্বন, তারপরে কে আছে কার্বনের বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ওকে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর নিয়ন। নিয়নটা আমাদের বলিনি, যেহেতু আমাদের এটা 1 নম্বর, 2 নম্বর, 3, 13, 14, 15, 16 আমাদের এই এত দূর অবধি বলা আছে। তাহলে আমরা এই কটাতেই দেখবো। দেখো যখনই আমরা এটা কক্ষ কত, 1 নম্বর কক্ষ এবং 2 নম্বর কক্ষ, দেখো 2 নম্বর কক্ষে দুটো ইলেকট্রন থাকবে এবং 1 নম্বর কক্ষে একটা থাকবে। কিন্তু যখনই বেরিলিয়াম করব, বেরিলিয়ামে দেখো 1 নম্বর কক্ষে দুটো, বেরিলিয়ামের 2 নম্বর কক্ষে দুটো, কারণ এটার পারমাণবিক সংখ্যা কত, 3, এটা 4। এবার যখনই বোরন করব, বোরনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা ক্ষেত্রে 2, এটা ক্ষেত্রে 1, 2, 3। তাহলে দেখো আমার যখনই বাইরের কক্ষে ইলেকট্রন বাড়ছে, তার মানে কি আমার এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে কি বাড়ছে, প্রোটন সংখ্যাও বাড়ছে, তাহলে আমরা কি জানি, এই যে প্রোটন সংখ্যাগুলো কি হয়, ধনাত্মক চার্জ, আর এই যে ইলেকট্রন গুলা যেগুলো বাইরের কক্ষে ইলেকট্রন গুলা যেগুলো কি নেগেটিভ চার্জ। তাহলে যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন কি হচ্ছে, ধনাত্মক চার্জ বাড়ছে, কিন্তু নিউক্লিয়াস থেকে এই যে কক্ষের দূরত্ব কি বাড়ছে, কক্ষের দূরত্ব বাড়ছে না, কক্ষগুলো ইলেকট্রন গুলা কি সেম কক্ষকে অ্যাড হচ্ছে, আলাদা কোনো কক্ষে অ্যাড হচ্ছে না, কি হচ্ছে, সেম কক্ষকে অ্যাড হচ্ছে। তাহলে কি হচ্ছে, যখনই এই যে নিউক্লিয়াসের ধনাত্মক আধান চার্জ বাড়বে, ও কি করবে, এই বাইরের ইলেকট্রন গুলোকে ও নিজের দিকে আরো কি করবে, বেশি আকর্ষণ করবে, আগের থেকে বেশি আকর্ষণ করবে। যত বাম দিকে যাবো, যখন কার্বন যাবো, কার্বনের ক্ষেত্রে কটা থাকবে, 4টে থাকবে, বাইরে ভেতরে দুটো থাকবে, নিউক্লিয়াসে তাহলে কটা প্রোটন হয়ে গেল, টোটাল কত হবে, টোটাল 6টা হবে, টোটাল কটা হবে 6টা, টোটাল কটা হবে 6টা, এর টোটাল কটা হবে 5টা, এর টোটাল কটা হবে তোমার 4টে, এর টোটাল কটা হবে টোটাল 3টে। কারণ আমরা জানি কি পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা তাই, পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা তাই। তাহলে এই যে 6টা
ছটা কি করছে, আমাদের প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জ এই বাইরের কক্ষের ইলেকট্রন গুলোকে আমাদের ভেতরের দিকে টানছে। তাহলে কি করবে দেখো, যখন এখানে পাঁচটা প্রোটন ধনাত্মক চার্জ যখন তিনটে ইলেকট্রনকে টানবে, আর এখানে যখন ছটা প্রোটন চার্জ চারটে ইলেকট্রনকে টানবে, এর থেকে ভালো টানবে। এইগুলা কি হবে, এই যে কক্ষের ইলেকট্রন গুলো একটু হলেও কি হবে, ভেতরের দিকে চলে যাবে। আর ভেতরের দিকে চলে গেলে কি হবে, তাহলে নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওকে, তার জন্য আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাব কি হবে, আস্তে আস্তে সেম এই বাকিগুলো নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন এদের ক্ষেত্রেও সেম কেস হবে। ওকে, কিন্তু যখন নিয়নের ক্ষেত্রে যাব তখন কিন্তু আর এই জিনিসটা হবে না। নিয়নের ক্ষেত্রে তখন কিন্তু আমাদের কি হয়, বেড়ে যায়। কেন বেড়ে যায় সেটা আমাদের তোমাদের সিলেবাসে নেই, ওই জন্য এখন আমরা আলোচনা করব না। আগে কোশ্চেন অ্যান্সার করি, যদি অন্য কোনো কোশ্চেন একটা পাই তখন আমি তোমাদের আরেকবার বলে দেবো। ওকে, তাহলে এটা তোমরা দেখে নাও। তাহলে এই এতদূর অবধি আমার কি হচ্ছে, সবাই হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে গেলে কমবে, কিন্তু নিয়ন আবার কি হয়, বেড়ে যায়। নিয়ন অর্থাৎ 18 নম্বর গ্রুপে গেলে বেড়ে যায়। ঠিক আছে, এর কারণটা আপাতত তোমাদের নেই। এবার হচ্ছে আমি এইটা তোমাদের লিখিয়ে দিচ্ছি, এই যেটা বোঝালাম সেটাই আমি কি করব, এবার তোমাদের লিখিয়ে দেবো। ওকে, আগে যেটা বোঝালাম সেটা বুঝতে পেরেছো। এবার দেখো এটা সুন্দরভাবে যেটা আমি মুখে বললাম, যেটা তোমাদের বুঝিয়ে দিলাম, সেটাকে এবার আমি ভালোভাবে লিখে দিয়েছি। এটাই পরীক্ষায় তোমাদের লিখতে হবে। দেখো, পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণু ক্রমাঙ্ক ক্রমশ কমতে থাকে। ওকে, কেন, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ বাড়ে। ফলে ফলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু কক্ষের সংখ্যা বাড়ে না। এইটা হচ্ছে মেন লাইন, কক্ষের সংখ্যা বাড়ে না অর্থাৎ একই থাকে। ফলে পরমাণুর বহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের বর্ধিত ধনাত্মক আধানের আকর্ষণ ক্রমশ বাড়ে। এই জন্য পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। আকর্ষণ বাড়ে ইলেকট্রনের প্রতি, বাইরের কক্ষে যে ইলেকট্রন গুলো আছে ওই জন্য কক্ষগুলো একটু কাছে চলে আসে এবং সাইজটা কমে যায়। দেখো, খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। এটা 2 নম্বর আছে, এটাতে 1+2 ছিল, প্রথম 1 ছিল আর দ্বিতীয়টাতে 2 ছিল। খুব সুন্দর করে লিখে দিয়েছি, দেখে নাও। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 2 এ। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 কি বলছে, কোন মৌলের আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝো? তাহলে কোন একটা মৌলের আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি দুটো একই কথা, বলতে কি বোঝো? তাহলে কোন একটা মৌল যদি ভূমিস্তর বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকে এবং এই থাকা অবস্থায় মৌলটাকে কি কি হতে হবে, গ্যাসীয় হতে হবে, বিচ্ছিন্ন হতে হবে অর্থাৎ কারোর সাথে যুক্ত থাকলে হবে না, এবং প্রশম হতে হবে। এই তিনটা অবস্থায় যদি থাকে, এই তিনটা অবস্থায় থাকা অবস্থায় কি করতে হবে, বাইরের কক্ষ থেকে অর্থাৎ সব থেকে বাইরের কক্ষ যেটা আছে, বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে পুরোপুরি নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে আলাদা করার জন্য, ঠিক আছে, সম্পূর্ণ আলাদা করার জন্য যে ন্যূনতম যে শক্তির প্রয়োজন, এর ফলে কি হবে, এর ফলে কি হবে, এর ফলে এক একক ধনাত্মক কি আয়নে পরিণত হবে অর্থাৎ ক্যাটায়নে পরিণত হবে। এই যে ন্যূনতম শক্তির যে প্রয়োজন, এই ন্যূনতম শক্তিটাকে আমরা কি বলছি, আয়নাইজেশন এনার্জি। কোনো একটা মৌলের যদি প্রথম ইলেকট্রন অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষের একটা ইলেকট্রনকে যদি বের করে দিই, তাহলে প্রথম ইলেকট্রনটা বের করতে অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করতে প্রথমে যে এনার্জিটা লাগে সেটাকে হচ্ছে প্রথম আয়নাইজেশন এনথালপি বলে বা প্রথম আয়নাইজেশন শক্তি বলে। দ্বিতীয়বার যদি বের করতে যাই, তাহলে 2 নম্বরটা যদি বের করি তাহলে সেটাকে আমরা কি বলবো, দ্বিতীয়। যদি আরেকটা ইলেকট্রন বের করি তাহলে তৃতীয়। এইরকম ভাবে যতবার হবে সেইটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে বলা যায়। এই জন্য আমরা ডেফিনেশনে লিখে দিয়েছি, দেখো, প্রথম আয়নাইজেশন এনথালপি বা এইটাকেই বলা হয় আয়নাইজেশন এনথালপি। যদি কিছু উল্লেখ না থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে প্রথম আয়নাইজেশন কথাই বলছে। দেখো সংখ্যাটা দেখো কি সুন্দর লিখে দিয়েছি। তোমার ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোন মৌল, এই তিনটা কিন্তু মেন যেগুলো দাগ দিচ্ছি, বিচ্ছিন্ন, গ্যাসীয় এবং প্রশম। পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষকে আমরা কি বলি, যোজ্যতা কক্ষ বলি। সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণকারী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে অপসারণ করে কি পরমাণুটাকে এক একক ধনাত্মক চার্জ অর্থাৎ ধনাত্মক চার্জ মানে হচ্ছে কি ক্যাটায়নে পরিণত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের
প্রথম আয়নাইজেশন বা শক্তি বা আয়নাইজেশন বলে। তার মানে দেখো একটা যদি মৌল এখানে এম থাকে, এটা কি কি অবস্থায় আছে? গ্যাসীয় এবং বিচ্ছিন্ন এবং প্রশমন অবস্থায় আছে। এখান থেকে এটা আই এনার্জি দিচ্ছি, শক্তি দিচ্ছি, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন দেখো বেরিয়ে গেল এবং এই যে মৌলটা এম মৌলটা কিসে পরিণত হলো? ক্যাটায়নে পরিণত হলো। সাপোজ দেখো এখানেটা দেখা আমি, ধরো লিথিয়াম, লিথিয়ামে কি আছে বলো? এরকম এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে একটা বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে আমি কি দিলাম? এখানে এনার্জি দিলাম, I1 দিলাম, তাহলে এখান থেকে বেরিয়ে গিয়ে কিছু লিথিয়াম প্লাস হয়ে যাবে। অর্থাৎ কিরকম হয়ে যাবে? যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে এখানে দুটো ইলেকট্রন হয়ে যাবে, তার সাথে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এইরকম জিনিসটা দেখতে হবে। দেখো এই বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন কি হয়েছে? বেরিয়ে গেছে, এটাকে আমরা কি বলবো? I1। ওকে, তাহলে জিনিসটা এরকম হবে যে কোনো মৌলের ক্ষেত্রে। এবার 2 নম্বর কোশ্চেনে কি বলছে? সোডিয়াম থেকে, সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম আর সিজিয়ামকে আয়নাইজেশন শক্তির ক্রম হিসাবে পরবর্তী, তাহলে এটা আমি মুছে দিচ্ছি এবং পরবর্তীটা লিখি। দেখো আমরা যখন যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাই, বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি কি হবে? আমাদের বাড়বে। আর যে কোনো গ্রুপের উপর থেকে যদি নিচে নামি তাহলে কি হবে? আয়নাইজেশন শক্তি আমাদের কমবে। এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে দেখব। তার মানে আমরা দেখব কি, যে আয়নাইজেশন এনার্জি আই, এটা যদি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে কি হবে? বাড়বে। আই যদি ওপর থেকে নিচে আসে তাহলে কি হবে? কমবে। এটা হচ্ছে কি ইন জেনারেল, সাধারণত সাধারণত ইন জেনারেল এইটা হয়, ঠিক আছে। এবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা আমরা দেখব পরবর্তী তোমাদের পিরিয়ড 1 এর ক্ষেত্রে, পিরিয়ড 2, পিরিয়ড 2 তে, পর্যায় 2 তে দু জায়গায় ব্যতিক্রম আছে এবং পর্যায় 3 এ 2 জায়গায় ব্যতিক্রম আছে। আপাতত এটা পরে দেখবো আমরা। আপাতত যেটা আছে আমাদের সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম এবং সিজিয়াম, এদেরটা দেখি। তাহলে দেখো আমরা এটা গ্রুপ 1 এর মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এখানে আমাদের কি করেছে? পটাশিয়ামটা দেওয়া নেই, তাহলে যেহেতু প্রস্তুতি নাই তাহলে এটা আমরা এখন উজ্জ্বল রাখবো। আমরা কি জানি? আজ ওপর থেকে নিচে নামলে কি হবে? কমবে। তাহলে ওপর থেকে যখন নিচে নামবো গ্রুপের, এটা কত? গ্রুপ 1, এটা কত? গ্রুপ 1। তাহলে ওপর থেকে যখন নিচে নামবো তখন কি হবে? আমাদের এটা কি হবে? আয়নাইজেশন শক্তি কমবে। এবার আমাদের কি বলেছে? তাহলে আমরা যেভাবে সাজালে হবে না, আমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছি ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, অর্থাৎ সব থেকে কম, সব থেকে আয়নাইজেশন শক্তি কম কার? সিজিয়ামের। এখানে আয়নাইজেশন শক্তি কম কার? সিজিয়াম। তাহলে আমরা প্রথমে কাকে দেব? ঊর্ধ্বক্রমে সাজালে সিজিয়াম, ঠিক আছে। অর্থাৎ সিজিয়াম কি? সিজিয়াম লেস দেন কার থেকে? রুবিডিয়ামের থেকে। এবার তারপরে কার বেশি হবে? পটাশিয়াম। পটাশিয়ামটা কিন্তু আমাদের কোশ্চেনে নেই, ওই জন্য আমরা লিখবো না। তাহলে তারপরে কে আছে? সোডিয়াম। সোডিয়াম হচ্ছে সব বেশি কার থেকে? রুবিডিয়ামের থেকে। তারপরে কে আছে? সোডিয়ামের থেকে কে বেশি? লিথিয়াম বেশি। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজালে আমরা এইরকম পাবো। তাহলে সিজিয়াম লেস দেন রুবিডিয়াম, লেস দেন সোডিয়াম, লেস দেন লিথিয়াম। ওকে, তাহলে আমরা জিনিসটাকে এরকম পাবো। তাহলে এর সব থেকে কি আয়নাইজেশন শক্তি কম, তারপরে এর বেশি, তারপরে এর বেশি, তারপরে এদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে কার? লিথিয়াম। তাহলে কোশ্চেনটা এইভাবে লিখবে, রুবিডিয়াম, এই সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম ও সিজিয়ামকে আয়নাইজেশন ঊর্ধ্বক্রমে সাজালে পায়, দিয়ে এটা লিখে দেবে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনটা এখানে কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেনে। তার আগে আমরা বোর্ডটা মুছে নিই। কোশ্চেন নাম্বার 3 কি আছে? কোন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝো? তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি বলতে কি বোঝো? দেখো লিথিয়াম এর কথা বলি। লিথিয়ামে টোটাল কটা ইলেকট্রন থাকে? 3টে। তাহলে এই যে একটা আর এই একটা, তাহলে যে এই যে বাইরের কক্ষ থেকে, এই যে বাইরের কক্ষ থেকে এই যে নিউক্লিয়াসের কেন্দ্র, এই যে দূরত্বটাকে আমরা কি বলছি? পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এটা যদি একটা থাকতে পারে বা একাধিকও থাকতে পারে, যেরকম হচ্ছে আমাদের বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে এখানে দুটো ইলেকট্রন আছে, এর বাইরে কটা আছে? এর বাইরে দুটো আছে। এই যে দূরত্বটা বা এই যে দূরত্বটা, এইটাকে আমরা কি বলছি? এখান থেকে এইটা বা এখান থেকে এইটা, এই যে দূরত্বটাকে বলছি আমরা কি? পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা কি বলছি? পারমাণবিক ব্যাসার্ধ।
দেখো ডেফিনেশনটা কি লেখা দেওয়া আছে, কোন মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এক বা একাধিক, একটা ইলেকট্রন থাকতে পারে বা একাধিক ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন সম্পূর্ণ সর্ববহিস্থ কক্ষের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। ওকে, এবার হয়ে গেল। এবার আমরা কি বলেছে, এর সাথে আরেকটা কোশ্চেন আছে যে দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ কে কার্বন, সিলিকন এবং জার্মেনিয়ামকে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজায়। তাহলে কি লিখবো আমরা, দেখো আমরা পরের অ্যান্সারটা দেখো, গ্রুপ 14 থেকে আছে কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, টিন আছে আর পিবি লেড আছে। টোটাল এতগুলো আছে। তার মধ্যে আমাদের প্রথম তিনটে মৌলের কথা এখানে বলে আছে। আমরা কি জানি, যে কোনো গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। যে কোনো গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়। তাহলে আমাদের এখানে পারমাণবিক ব্যাসার্ধ বলেছে, তাহলে দেখো সব থেকে নিচে কে আছে, জার্মেনিয়াম, তারপরে সিলিকন, তারপরে কার্বন। এবং আমাদের কি বলছে, ঊর্ধ্বক্রমে সাজাতে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে পাবো, এরকম ভাবে লিখবো পরীক্ষায় যে দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ কার্বন, সিলিকন এবং জার্মেনিয়ামকে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজালে পাই বলে লিখে, এবার এখানে আমি লিখে দিচ্ছি শুধু সাজালে পাই দিয়ে এইভাবে আরো দিয়ে এইভাবে হাইপেন দিয়ে এইভাবে লিখবে, যে তাহলে কি হবে, সব ঊর্ধ্বক্রম সব থেকে ছোটটা প্রথমে হবে কার্বন, কার্বনের থেকে বেশি কি হবে সিলিকন, তারপরে কি হবে জার্মেনিয়াম। তাহলে আমাদের এইভাবে করে দিলে হবে। এর পরেও যদি দিত তাহলে কি হতো, এসএন, তারপরে হচ্ছে কি লেড। এটা হচ্ছে কি এসএন মানে টিন, আর লেড মানে হচ্ছে কি তোমাদের সীসা, লেড মানে হচ্ছে সীসা। তাহলে আমাদের 3 নম্বর যে কোশ্চেনের অ্যান্সার, আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে। তার আগে আমরা কোশ্চেনটা মুছে দিই। কোশ্চেন নম্বর 4, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় কেন? দেখো শ্রেণী 2 কে কে মৌল আছে আমরা জানি, বলো, বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষার মৃত্তিকা ধাতু। কেন বলা হয়, এদের যে অক্সাইড গুলা, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের যে অক্সাইড গুলা, সেগুলো কি হয়, বেশিরভাগ মাটিতে পাওয়া যায়, ভূত্বকে পাওয়া যায় কঠিন অবস্থায়। এবং এদের যে অক্সাইড গুলা, সেইগুলা জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এবং এরা ডাইরেক্ট মেটালগুলা ডাইরেক্ট জলের সাথে বিক্রিয়া করেও কি করে, ধাতব হাইড্রোক্সাইড গঠন করে। তাহলে আমরা বিক্রিয়াটা দেখব। প্রথমে অক্সাইডের বিক্রিয়াটা দেখব। দেখো শ্রেণী 2 এ মৌলগুলি অক্সাইড হিসাবে প্রচুর পরিমাণে ভূত্বকে পাওয়া যায় এবং এদের অক্সাইড ক্ষারীয় প্রকৃতি। এরা জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, তীব্র ক্ষার অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইড এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বলে এদের ক্ষারীয় মৃত্তিকা বলে। তাহলে অক্সাইডটাও ক্ষার এবং ওরা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করছে, ওই জন্য ক্ষারীয়। আর মাটিতে পাওয়া যায় বলে ওরা মৃত্তিকা, এখান থেকে এসছে জিনিসটা। তাহলে দেখো অক্সাইড এমও সলিড প্লাস জল লিকুইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, MOH হোল2 তার সাথে তাপ। ওকে, এবার দ্বিতীয়ত এম এবং জল দুই অণু বিক্রিয়া করে কি উৎপন্ন করে, MOH হোল2 তার সাথে দুই অণু। ওকে, এখানে এম হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এম হলো শ্রেণী 2 এর মৌলসমূহ। তাহলে দেখ এটা দেওয়ার দরকার নেই, এটা বোঝানোর জন্য। বাকিটা এইখান থেকে টোটাল এইটুকু রিয়াকশন অবধি তোমাদের কোশ্চেনে লিখতে হবে, একদম কমপ্লিট অ্যান্সার। 2 এ দেখ বা 3 এ দেখ, 2 আসুক বা 3, এটা 3 এও দিতে পারে, 3 এই দেবে হয়তো।
তিন, যেহেতু এখানে প্রতিটা প্রশ্নে আমার তিনে করাচ্ছে, এগুলো তিনেই দেবে। এই এখনকার যে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন, সেখানে দুইয়ের এই পিরিয়ডিক টেবিল থেকে অর্থাৎ পর্যায় সারণী থেকে দুইয়ের আসে না, তিনেই আসে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার যে 4 সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কোশ্চেন নাম্বার 5 করব। কোশ্চেন নাম্বার 5, একটি সন্ধিগত মৌল ও একটি ইউরেনিয়াম উত্তর মৌলের উদাহরণ দাও। দেখো, সন্ধিগত মৌল আমরা কাকে বলে থাকি? গ্রুপ, সাধারণত গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এই মৌলগুলোকে আমরা সন্ধিগত মৌল বলি, তোমাদের যে 10 সিলেবাস আছে সেই অনুযায়ী। কিন্তু আমি তোমাদের বলবো, সন্ধিগত মৌল যখন বলবে তখন তোমরা এই যে গ্রুপ যে 12 আছে, 12-র মধ্যে যে মৌলগুলা জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি, এই তিনটে মৌলকে দেবে না। এই তিনটে মৌল বাদে তোমরা কি করবে? গ্রুপ 3 থেকে গ্রুপ 11 অব্দি যে মৌলগুলো আছে সেগুলো দেবে। তার মধ্যে সব থেকে ভালো তোমাদের সন্ধিগত মৌলের মধ্যে, এবার তুমি বলতে পারো স্যার কেন দেবো না? কেন দেবে না এই ডেফিনেশনটা কেন হবে না সেটা তোমরা যখন 11-এ সায়েন্স নিয়ে পড়বে তখন কেমিস্ট্রিতে জানবে। এখন তোমাদের বলার মানে বলা যাবে না, বললে তোমরা বুঝতে পারবে না জিনিসটা। বলতে গেলে আরো অনেক কিছু তোমাদের বলতে হবে সেই সাথে, ওই জন্য তোমাদের এখন আমি বলতে চাইছি না। তোমরা এর থেকে ভালো ভালো তোমরা উদাহরণ পাবে, যেমনি আয়রন, আয়রন আছে, আয়রন দেবে সব থেকে ভালো উদাহরণ, এফি। তারপরে ক্রোমিয়াম দেবে, ক্রোমিয়াম, সিআর। এছাড়াও আছে কোবাল্ট আছে, নিকেল আছে, নিকেল দেবে। তাহলে তোমাদের ওটা নিয়ে তাহলে ওটা বাদ দিয়ে দেবে, নিকেল দেবে, এনআই। স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল আর কপার। কপার দেবে, কপার ভালো, তাহলে যে কোনো একটা দিয়ে দেবে। তাহলে এত ভালো ভালো থাকতে যেটা এটা, এইগুলাকে অ্যাকচুয়ালি সন্ধিগত মৌল বলেই না, এগুলাকে অ্যাকচুয়ালি সন্ধিগত মৌল বলেই না, এগুলা সন্ধিগত মৌল নয়, এগুলাকে বলা হয় বর্ডার লাইন এলিমেন্ট, বর্ডার লাইন এলিমেন্ট। সেটা কেন বলছে সেগুলো তোমরা কিন্তু ওই 11-এর কেমিস্ট্রিতেই জানতে পারবে। আপাতত আমি যেটা বলছি সেইটা তোমরা মাথায় রেখে এটা না লেখার চেষ্টা করবে। লিখলে হয়তো তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস অনুযায়ী নাম্বার দিতে পারে, কিন্তু সবসময় সেফ জোনে থাকবো, না লেখাই ভালো। ওকে, তাহলে আমাদের সন্ধিগত মৌল কে কে? আয়রন, তারপরে ক্রোমিয়াম, কপার, নিকেল, এটা আমরা দিয়ে দিলাম। এবার ইউরেনিয়াম উত্তর মৌল। ইউরেনিয়াম মানে ইউরেনিয়াম যে মৌলটা আছে আমাদের, সেই ইউরেনিয়াম মৌলের পরে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় ইউরেনিয়াম উত্তর মৌল। কে আছে? প্রথমে আছে নেপচুনিয়াম, এনপি। ওকে, পরবর্তী মৌল প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম এর সংকেত কি? পিইউ। এবং এরপরে কি হবে? আরেকটা দিতে পারি, আমেরিসিয়াম। তাহলে এর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তোমরা এই যে 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও, খুব ভালো হবে। তোমরা লিখে দেবে, যে কোনো একটা বলেছে, আমরা যে কোনো একটা লিখলে আমাদের হয়ে যাবে। আবার অনেক সময় দুটো লিখতে দেয়, দুটো লিখবো। আজকের আমাদের সেশনটা আজ এতদূরই হবে। আমরা এবার পরবর্তী দিন আমরা কোশ্চেন নাম্বার 6 থেকে শুরু করব। তোমাদের যদি এই কোশ্চেন অ্যান্সার সিরিজটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। অবশ্যই তোমরা করবে, এবং তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আজকে এতদূরই, দেখা হবে পরের দিন নেক্সট ভিডিওতে। তার আগে তোমরা ভালো থেকো, টাটা, গুড বাই।